আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর, চলে এলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও ক্লাস নিয়ে। ওকে, আজকে আমরা দ্য ষাট গম্বুজ মস্ক, এইটার যে আমাদের যে প্যাসেজ ছিল, ভোকাবুলারি ছিল, সেটা আমাদের শেষ হয়েছে। এমসিকিউ পার্ট ছিল, সেটা আমরা শেষ করছি। আজকে আমরা পড়বো হচ্ছে এটার কোয়েশ্চেন পার্ট। চলো কথা না বাড়িয়ে আমরা পড়ানো শুরু করি। খেয়াল রাখতে হবে প্রশ্ন যে টেন্সে আছে অ্যান্সার সেই টেন্সে হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্ল্ড হেরিটেজ? হ্যাঁ, দর্শনীয় স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্ব। ওয়ার্ল্ড হেরিটেজ বলতে তুমি কি বুঝো? বিশ্ব ঐতিহ্য বলতে তুমি কি বুঝো? চলো দেখি বিশ্ব ঐতিহ্য বলতে কি বলা আছে। চলো, আচ্ছা দেখো এখানে একটু খেয়াল করো। বাই ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্ব ঐতিহ্য বলতে উই আন্ডারস্ট্যান্ড প্লেসেস অ্যান্ড সাইটস, স্থান এবং যে কোনো জায়গা এবং দর্শনীয় স্থানকে বোঝানো হয়। কাকে বোঝানো হয়? প্লেস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, এই জন্য উত্তরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্লেসেসকে বোঝায়, সাইটসকে বোঝায়। দ্যাট উই ইনহেরিটেড, যেটি আমরা পেয়ে থাকি। দ্যাট উই ইনহেরিটেড, যেটা আমরা পেয়েছিলাম, অতীত থেকে পেয়েছি, তাই না? যেটা আমরা অতীত থেকে পাই, তাহলে অতীত থেকে পাওয়াটা হচ্ছে অতীতে হয়েছে, এই জন্য এটুকু পাস্ট টেন্সে। ফ্রম দ্য পাস্ট অ্যান্ড পাস অন, এবং আমরা কি করব? দিয়ে দিব। এখানে তুমি চাইলে উইল পাস অন দিতে পারো। উইল পাস অন মানে আমরা ভবিষ্যতে দিয়ে দিব। উইল পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, মানে হচ্ছে পুরো বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পূর্বে যা পেয়েছি, পূর্বের প্রজন্মের কাছ থেকে পেয়েছি, এবং পরবর্তী বিশ্বের পরবর্তী প্রজন্মের কাছে যা রেখে যাব, সেটাই হচ্ছে আমাদের কি? ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানকে বোঝানো হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। এখানে আমরা পূর্বে পেয়েছি, অতীতে বলা হয়েছে, অতীতে পেয়েছিলাম, এটা বুঝাইতে এখানে কি পাস্ট টেন্সে আসছে। আর যেহেতু এখানে কি বলছে, ভবিষ্যতে দিয়ে দিব পরবর্তী প্রজন্মের কাছে যে আমরা ভবিষ্যতে দিয়ে দিব। আর ভবিষ্যতে দিয়ে দিব বলতে যেহেতু এটা ভবিষ্যতে, এই জন্য উইল পাস দিতে পারো। শুধু পাস দিলেও কোনো সমস্যা নেই। ওকে ওকে, চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলেছে? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিল, মানে শহরের ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো কি প্রকাশ করে? ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিল, শহরের অবকাঠামো বলতে, শহরের অবকাঠামোতে কি প্রকাশ পায়? শহরের অবকাঠামোতে কি প্রকাশ পায়? চলো দেখি শহরের অবকাঠামোতে কি ছিল। এই যে দেখো, দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিলস সিগনিফিকেন্ট টেকনিক্যাল স্কিল। সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দক্ষতা। গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দক্ষতা প্রকাশ করে। গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দক্ষতা মানে এক কথায় ইন দ্য ইসলামিক আর্কিটেকচার মানে যে নকশাটা করা হয়েছে, সেই নকশার মধ্যে আমরা কি দেখতে পাই? যে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দক্ষতা। ঠিক আছে, প্রযুক্তিতে ওই সময়ে তোমার ইসলাম কতটুকু দক্ষ ছিল সেটা প্রকাশ পায়। ইসলামিক ইসলামিক যে সিগনিফিকেন্ট টেকনিক্যাল স্কিল, এটা প্রকাশ পায়। অ্যান্ড দ্য কম্বাইন্ড ডেকোরেশন, এখানে ডেকোরেশনটা কিসের মতো ছিল? একটা কম্বাইন্ড ডেকোরেশন পাওয়া যায়, সেটা ছিল মুঘল অ্যান্ড টার্কিশ আর্কিটেকচার, মানে মুঘলদের এবং তুরস্কের যে আর্কিটেকচার বা স্থাপত্য শিল্প, এটার সমন্বয় আমরা দেখতে পাই। তাহলে প্রথমে দেখতে পেলাম হচ্ছে একটা স্কিল, সেই স্কিলটা কেমন? টেকনিক্যাল স্কিল, এবং টেকনিক্যাল স্কিলটা কেমন? গুরুত্বপূর্ণ। কাদের? এটা ইসলামিক আর্কিটেকচারের। প্রথম কথা। দ্বিতীয় কথা, এছাড়া আমরা আর কি দেখতে পাই? এছাড়া আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এখানে কম্বিনেশন দেখা যায়। কিসের কম্বিনেশন? ডেকোরেশনের কম্বিনেশন, এবং সেখানে মুঘল এবং টার্কিশ আর্কিটেকচারের কম্বিনেশনটা আমরা মূলত এখান থেকে দেখতে পারি। ঠিক আছে, চলো এরপরের অংশে আমরা যদি একটু দেখি। এই প্রশ্নটা দেখো, প্রশ্নটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি প্রকাশ করে। এখানে রিভিলস কেন হয়েছে? প্রশ্নের মধ্যে ডাজ আছে, ডাজ থাকলে প্রেজেন্ট টেন্স বোঝায় না, প্রেজেন্ট ইনডিফিনিট। এই জন্য যখন আমরা এটার অ্যান্সার করব তখন প্রেজেন্ট ইনডিফিনিট, এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যাকে আমরা শর্টকাট টিপিএস বলি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস অথবা ইয়ের যুক্ত হয়, সেই সূত্র ধরে এখানে রিভিলের সঙ্গে রিভিলস হয়েছে। আচ্ছা চলো এরপরের প্রশ্নে চলে যাই। এরপরের প্রশ্নটি হচ্ছে সি নম্বর প্রশ্ন, হোয়াই ইজ ষাট গম্বুজ মস্ক ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন? কেন এটি, মানে কি বলা যায় এটিকে, উত্তম বা হচ্ছে সবচেয়ে ভালো বা সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা, পর্যটন কেন্দ্র, পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে উঠেছে? কেন এটি সবচেয়ে বেশি পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে উঠেছে? কাদের কাছে? ষাট গম্বুজ মস্কটা কেন পর্যটন আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে?
চলো সি নম্বর, কেন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, অ্যান্সারটা কি হবে চলো দেখি। অ্যান্সার কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে সি নম্বরে, দ্য ষাট গম্বুজ মস্ক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন। দ্য ষাট গম্বুজ মস্ক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এটা হচ্ছে এই যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন মানে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে উঠেছে অ্যাজ, কেননা ইট বিকেম, এটি ছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটি ছিল হচ্ছে ইউনেস্কো এর ইউনেস্কো ঘোষিত, এটি ইউনেস্কো ঘোষিত বা ইউনেস্কো মনোনীত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এই যে দর্শনীয় স্থান, বিশ্ব ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, এটি একে তো হচ্ছে ইউনেস্কো কর্তৃক ঘোষণা করা হয়েছে, এজন্য এটার আকর্ষণ আরও বেশি বেড়ে গেছে। এটা মনে রাখবা যে অ্যাজ মানে হচ্ছে কেন না, কারণ, কারণ এখানে অ্যাজ এর পরিবর্তে বিকজ দিলেও হবে, বাট অ্যাজটা বেশি সুইটেবল, দেখতে সুন্দর লাগে। ইট বিকেম, এটি ছিল, বিকজ ইট বিকেম, এটি হয়েছিল। এই যে অংশটুকু, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি আজকে হয়েছে না আগে হয়েছে? যেটা আগে ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে পাস্ট টেন্স। তুমি ঠিক আছে, এটি হয়। তুমি যদি ইট ইজ দাও, ইট ইজ মানে এটি হয়েছে, এটি হয়, এটাও হবে। আবার যদি এখানে বিকাম ইউজ করো তাহলে এখানে বিকাম না দিয়ে বিকেম দিবা, এটি হয়ে উঠেছে বিশ্ব ইউনেস্কো ঘোষিত বা ইউনেস্কো মনোনীত বিশ্ব হেরিটেজ সাইট, বলতে হচ্ছে দর্শনীয় স্থান। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো পরের প্রশ্নটি কি আছে। পরের প্রশ্নটি হচ্ছে এই যে এখানে, হাউ ডিড খান জাহান আলী মেক দ্য সিটি হ্যাবিটেবল। কীভাবে তিনি এই শহরটিকে বসবাসযোগ্য করে তুলেছেন, কীভাবে তিনি এই শহরটিকে বসবাসযোগ্য করে তুলেছেন। তাহলে এখানে তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে এই ডিড আছে, ডিডটা গিয়ে কাকে ধরবে, মেককে ধরবে, ধরলে মেকটা চেঞ্জ হয়ে যাবে, ডিডটা উঠে যাবে, তাহলে খান জাহান আলী মেড হবে। হ্যাঁ, দ্য সিটি, কীভাবে এটাকে তিনি বসবাসযোগ্য করে গড়ে তুলেন। কিভাবে বসবাসযোগ্য হয়েছে চলো দেখি, এটা একটা প্রশ্ন, কিভাবে এটি বসবাসযোগ্য হলো, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্য বেস্ট প্রেয়ার হল সার্ভ ডিফারেন্ট পারপাস, মানে এক কথা এই প্রেয়ার হলটি ভিন্ন ভিন্ন সেবা দিত, এক কথায় তাকে বিভিন্নভাবে ব্যবহার করা হতো। এই দুইটা প্রশ্ন, এই প্রশ্নটাকে দুই ভাগে মানে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে। চলো দেখি ব্যাখ্যাটা আমরা পড়ে আসি। খান জাহান আলী মেড, তিনি মূলত মেড দ্য সিটি হ্যাবিটেবল, তিনি এই শহরটিকে হ্যাবিটেবল বা বসবাসযোগ্য করে তুলেন বাই বিল্ডিং। এই বিল্ডিং মানে কিন্তু ভবন না, বিল্ডিং মানে হচ্ছে সংযোগ করা, গড়ে তোলা। এর নেটওয়ার্ক, একটি সংযোগ করেন, একটি সংযোগ তৈরি করেন, অফ রোডস, ব্রিজেস, পাবলিক বিল্ডিংস অ্যান্ড রিজার্ভয়ার্স। হ্যাঁ, রিজার্ভয়ার্স তার মানে এখানে হচ্ছে সড়ক, সেতু, সরকারি ভবন এবং পাশাপাশি যে তোমার জলাধার, এই সবগুলোকে একত্রিত করে একটা কি তৈরি করেন, নেটওয়ার্ক তৈরি করেন, এবং সেই নেটওয়ার্কের মাধ্যমেই মূলত শহরটি কি হয়ে ওঠে, হ্যাবিটেবল। কারণ এই শহরটি আগে কি ছিল, জনশূন্য ছিল, ডিসোলেট ছিল। ডিসোলেট শব্দের অর্থ হচ্ছে জনশূন্য। তাহলে জনশূন্য থাকা কোনো শহরকে বসবাসযোগ্য করে তোলার জন্য যা করা দরকার তিনি মূলত সেটাই করেছেন। পরের প্রশ্নটা হচ্ছে যে ভ্যাস্ট, যে বড় যে প্রেয়ার হলটা ছিল, এই প্রেয়ার হলটা মূলত কি করা হয়েছে, এটাকে ডিফারেন্ট পারপাস বা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হতো। কিভাবে? দ্য বেস্ট প্রেয়ার হল সার্ভড ডিফারেন্ট পারপাসেস অ্যাজ, কারণ বিসাইডস বিং ইউজড অ্যাজ প্রেয়ার হল, মানে হচ্ছে বিসাইডস মানে ছাড়াও, এটি প্রেয়ার হল হিসেবে ব্যবহৃত হওয়া ছাড়াও খান জাহান আলী ইউজড ইট, এটিকে ব্যবহার করতেন অ্যাজ হিজ কোর্ট টু, বিচারালয় হিসেবেও এটিকে ব্যবহার করা হতো। আমাদের এখন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থাকে না, তখন তো এরকম ছিল না, তখন তিনি তার নামাজের কক্ষটিকেই বিচারালয় হিসেবে ব্যবহার করতেন। ঠিক আছে, চলো এর পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন যদি দেখি এখানে, হোয়াট ডাজ হেরিটেজ রেফার টু, হেরিটেজ বলতে আসলে কি বোঝায়, হেরিটেজ বলতে আসলে কি বোঝায়, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, হেরিটেজ বলতে কি বোঝায়। হ্যাঁ, আর হু ফাউন্ডেড, কে প্রতিষ্ঠা করেন, দ্য সিটি অ্যান্ড হোয়েন, দুইটা প্রশ্ন একসাথে পড়বো আমরা। হেরিটেজ বলতে কি বোঝায় আর শহরটি কে প্রতিষ্ঠা করেন। এই যে দেখো, হেরিটেজ রেফার্স টু, হেরিটেজ বলতে মূলত বোঝায়, হেরিটেজ রেফার্স টু, হেরিটেজ বলতে বোঝাচ্ছে উই ইনহেরিট, হেরিটেজ হচ্ছে যেটা আমরা পেয়ে থাকি ফ্রম দ্য পাস্ট, অতীতকালে পেয়ে থাকি। হোয়াট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট, তুমি এখানে ইনহেরিট আছে, এখানে ইনহেরিটেড লিখবা, HERITED, হোয়াট উই ইনহেরিটেড, অতীতে পেয়েছিলাম বলা যায়, সরাসরি ইনহেরিট দিলেও কোনো সমস্যা নেই। হোয়াট উই ইনহেরিটেড, যেটি আমরা পেয়েছিলাম, কোথা থেকে পেয়েছিলাম, পাস্ট থেকে। লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট, যেটা নিয়ে আমরা বর্তমানে বসবাস করি, যেটা নিয়ে আমরা বর্তমানে বসবাস করি। অ্যান্ড দেন পাস অন, এবং পরবর্তীতে দিয়ে দিব, টু আওয়ার চিলড্রেন, রেখে যাব কাদের কাছে, আওয়ার চিলড্রেন
আর ফিউচার জেনারেশন, আমাদের নিজেদের সন্তানদের কাছে অথবা পুরো বিশ্বের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে সেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা রেখে যাব। তাহলে এখানে হেরিটেজ হচ্ছে সেই স্থান যেটি আমরা পূর্বে পেয়েছি কাদের কাছ থেকে, আমাদের পূর্ববর্তী প্রজন্মের কাছে, তাই না? আমাদের পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে পেয়েছি, বর্তমানে সেটা নিয়ে বসবাস করছি এবং আমরা চলে যাওয়ার সময় এটা কার কাছে, এটা হচ্ছে পরবর্তী প্রজন্মের হাতে দিয়ে যাব। এটাই হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ। ওকে, আর এরপরে বলা হচ্ছে কে কিভাবে এই শহরটি কত সালে প্রতিষ্ঠা করে, কে কিভাবে কত সালে এই শহরটিকে প্রতিষ্ঠা করে, ওয়েট, কত সালে প্রতিষ্ঠা করে, এটা নিয়ে একটু পড়াশোনার বিষয় আছে। ওকে, চলো বি নম্বর প্রশ্ন হচ্ছে কে দ্য টার্কিশ জেনারেল, একজন ওই যে এখানে ওয়ারিয়র জেনারেল দিলেও কোনো সমস্যা নেই বা সেন্ট জেনারেল দিলেও সমস্যা নেই, এখানে আলাদা করে সেন্ট লিখেছে এই জন্য আর এখানে দেন দ্য টার্কিশ জেনারেল আর সেন্ট ওয়ারিয়র, এটা হচ্ছে তার বিশেষ পরিচয়। আর সেন্ট ওয়ারিয়র খান জাহান আলী, তুমি এই যে এখানে সেন্ট ওয়ারিয়র খান জাহান, উলুগ খান জাহান, এখানে সেন্ট ওয়ারিয়র পরে একটা কমা দিতে পারো, এটা আরও বেশি সুন্দর হয়। দ্য টার্কিশ জেনারেল কমা আর সেন্ট ওয়ারিয়র কমা উলুগ খান জাহান, তাহলে এই অংশটুকু হবে ভোকেটিভ কেস। হ্যাঁ, ভোকেটিভ কেস না, এটা হচ্ছে তোমার অ্যাপোজিশন হবে, অ্যাপোজিশন, কোনো কিছু সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিলে সেটা অ্যাপোজিশন হয়ে যায়। দ্য টার্কিশ জেনারেল আর সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান ফাউন্ডেড দ্য সিটি, এটি কি করেন, শহরটিকে প্রতিষ্ঠা, উলুগ খান জাহান ফাউন্ডেড দ্য সিটি, শহরটিকে প্রতিষ্ঠা করেন ইন দ্য 15th সেঞ্চুরি। কুড ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য মিনিং অফ 15th সেঞ্চুরি? 15th সেঞ্চুরি বলতে কি বোঝায়? 15 শতক বলতে কিন্তু 1500 সালকে বোঝায় না, 1500 সালকে পাওয়ার আগে, ঠিক আগ মুহূর্ত, তার মানে কি 1400 সাল থেকে 1499 সাল পর্যন্ত, এইটুকু হচ্ছে আমাদের 15th সেঞ্চুরি। ঠিক আছে, তাহলে এই সময় তিনি মূলত এই শহরটিকে প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, এরপরে চলো দেখি পরের প্রশ্নটি কি ছিল। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ডিড খান জাহান আলী ডু, তিনি কি করতেন? এই ডিড গিয়ে কাকে টাচ করবে? এই যে ডুকে টাচ করবে, মানে এই ডিডের পরিবর্তে এই ডুটা পাল্টে যাবে, পাল্টে গিয়ে এই ডিডটা উঠে যাবে আর এই ডুটা হয়ে যাবে ডিড, মানে এইটার পাস্ট টেন্স হয়ে যাবে। পাস্ট টেন্সের প্রশ্ন, পাস্ট টেন্সের অ্যান্সার। হোয়াট ডিড খান জাহান আলী ডু টু মেক দ্য সিটি হ্যাবিটেবল, এই শহরটি বসবাসযোগ্য করে তোলার জন্য তিনি কি করেছিলেন? শহরটি বসবাসযোগ্য করে তোলার জন্য তিনি কি করেছেন? আরেকটা বিষয় হচ্ছে হাউ আর দ্য মিহরাবস ডেকোরেটেড, 11টি মিহরাব আছে, সেই মিহরাবগুলো তিনি কিভাবে সাজিয়েছেন। চলো দেখি মিহরাবগুলো কিভাবে সাজান। টু মেক দ্য সিটি হ্যাবিটেবল, শহরটিকে বসবাসযোগ্য করে তোলার জন্য হি বিল্ড এ নেটওয়ার্ক অফ রোডস, ব্রিজেস, পাবলিক বিল্ডিং অ্যান্ড রিজার্ভয়ার্স, তাহলে এখানে তিনি শহরটিকে বসবাসযোগ্য করার জন্য রাস্তা, সেতু, তারপর সরকারি ভবন এবং রিজার্ভয়ার্স শব্দের অর্থ হচ্ছে জলাধার, এগুলোর একটা সংযোগ তৈরি করেন এবং এই সংযোগ করার মাধ্যমে শহরটি কী হয়ে ওঠে? হ্যাবিটেবল হয়ে ওঠে। ঠিক আছে, এরপরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি যে মিহরাবকে কিভাবে সাজানো হয়েছে। দ্য মিহরাব আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা, কথা শেষ। স্টোন ওয়ার্ক পাথরের কাজ এবং টেরাকোটা মানে পোড়ামাটির যে কাজ, এই দুইটা দিয়ে মূলত আসলে পোড়ামাটি না, টেরাকোটা বলতে বোঝায় তোমার নকশা করা। হ্যাঁ, বিভিন্ন পত্র, পাতার নকশা, ফুলের নকশা, পাতার নকশা, এগুলোকে বলা হয়েছে টেরাকোটা। এগুলোর মাধ্যমে নকশা করেই মূলত মিহরাবগুলোকে তৈরি করা হয়েছে। মিহরাব আছে টোটাল 11টি, এই জন্য এখানে মিহরাবস বলা হয়েছে। ঠিক আছে, চলো আমরা একদম লাস্টের প্রশ্নে চলে এসেছি, শেষের প্রশ্নটা আমরা একটু পড়ে আসি। হোয়াট মেক দ্য মস্ক ইউনিক, কোন বিষয়টি মূলত এই মসজিদটিকে ইউনিক করেছে? ইউনিক বলতে কি? একক করে তুলেছে। হ্যাঁ, কোন বিষয়টি মসজিদটিকে একক করেছে? একক করেছে কোন বিষয়টি? তোমার ওই যে টোটাল 7টি পিলার আছে, তারপর হচ্ছে হলো তোমার কয়টি 14টি দরজা আছে, তাই না? এইগুলোই মূলত বিশেষত্ব দান করেছে। দেখো তো যে এখানে দ্য ইন্টেরিয়র ডেকোরেশন, তাহলে এখানে কে মূলত ইন্টেরিয়র ডেকোরেশনটাই হচ্ছে ইউনিক করেছে। দ্য ইন্টেরিয়র ডেকোরেশন অফ দ্য মস্ক অ্যান্ড ইটস কনস্ট্রাকশন ড্যাজল, ইটস কনস্ট্রাকশন মানে এটি হচ্ছে যে নির্মাণ, মানে এটি যেভাবে নির্মাণ করা হয়েছে এটির অবকাঠামো। ড্যাজল যেহেতু দুইটা আলাদা জিনিস, এর জন্য ভার্বের সাথে এসিএস হবে না। ড্যাজল মানে কি? একদম মন কেড়ে নেয়, চোখকে ধাঁধিয়ে দেয়। ওয়ান সাইজ, কারো চোখকে কি করিয়ে দিতে পারে? ধাঁধিয়ে দিতে পারে। ইট হ্যাজ 60 পিলার্স, এর 7টি পিলার রয়েছে। দ্যাট সাপোর্ট দ্য রুফ, যেটি মূলত ছাদকে ঠ্যাস দিয়ে ধরে আছে। আচ্ছা, উইথ 77 লো হাইট ডোমস, এই 77 লো হাইট ডোমস বলতে তোমার শুধুমাত্র ছাদের অংশটুকুতে আছে হচ্ছে 77টি এই যে গম্বুজ, তাছাড়াও আরও 4টি আছে কি সেই যে 4টি টাওয়ার বলতে, যে টাওয়ার আছে। এই টাওয়ারের মাথায় টাওয়ার আছে 4 কোণা এবং এগুলোর মাথায় কি রয়েছে? স্মলার ডোমস, এদের মাথার উপরে আবার ছোট ছোট গম্বুজ রয়েছে। অন দ্য রুফ অ্যাজ ওয়েল,
মানে রুফের চারপাশে, মানে এক কথা চারপাশে যে 4টা পিলার আছে যেটাকে আমরা টাওয়ার বলছি, এই টাওয়ারগুলো যখন উপরে উঠে গেছে ছাদ, ওই ছাদের উপরে কি আছে 4টি ছোট ছোট এখানে গম্বুজ আছে। তাহলে টোটাল কয়টি হলো 77টি, আর হচ্ছে 4টি, তাহলে 77 আর 4-এ কত হয়, 77 4-এ হচ্ছে তোমার সব মিলিয়ে 81টি। দিস রেয়ার কম্বিনেশন, এই যে তার যে এই সমন্বয়, এই গম্বুজগুলো বা নকশার সমন্বয়, মিহরাব আছে, 7টি পিলার আছে, এই সমন্বয় মেক্স দ্য মস্ক এ ইউনিক ওয়ান। এবং এই সমন্বয়েই মূলত তারপরে এই নকশার কথা বলা হচ্ছে, কনস্ট্রাকশন, ডেকোরেশন, এই বিষয়গুলো মূলত অন্যান্য মসজিদে দেখা যায় না, থাকলেও এত সুন্দরভাবে কম্বিনেশন করা নেই। এই জন্যই এই মসজিদটিকে এই নকশাগুলো আর হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশনগুলোই মূলত কি করেছে, ইন্টেরিয়র ডেকোরেশন অ্যান্ড এই যে ইটস কম্বিনেশন, হ্যাঁ, দ্যাট মেক্স দ্য মস্ক ইউনিক, একক বা স্বতন্ত্র করে তুলেছে, যেটা নান টু আদার্স, মানে এটা নান, হ্যাঁ, সেকেন্ড টু নান বলা যায়, এটা অন্য কোথাও দেখা যায় না। এখানে মূলত এই প্রশ্নটা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরের অংশটুকু আমরা যদি দেখি, আমাদের এই অংশটুকু শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যে কাজটি করব এই অংশের, চলো এই অংশের যে সেট 3 এর প্রশ্নগুলো আছে, সেট 3 এর প্রশ্নগুলো আমরা চলো সমাধান করে আসি। সেট 3 এর প্রশ্ন যদি আমরা একটু দেখি, এই প্রশ্নগুলোতে মূলত দেখো, হোয়াট ইজ মিহরাব, মিহরাব বলতে কি বোঝানো হয়েছে। মিহরাব দুইটা জিনিস বোঝায়, মিহরাব যে দিকে থাকে সেই দিকটা পশ্চিম দিক, আর দ্বিতীয় কথা হচ্ছে মিহরাবে মসজিদের ইমাম নামাজ পড়ান, তাই না, উনি সেখানে দাঁড়ান আর কি, এটা বুঝায়। দেখি এখানে কি লিখেছে, চলো দেখে আসি। হোয়াট ইজ মিহরাব, ডিসক্রাইব ইট ইন 2 or 3 সেন্টেন্স। আর একটা হচ্ছে হাউ ওয়াজ দ্য মস্ক ইউজড, মসজিদটি কীভাবে ব্যবহার করা হতো, এটা করা হতো। আর এখানে হচ্ছে হোয়াট ইজ, তাহলে প্রথমটা প্রেজেন্ট, তারপরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। চলো আমরা দেখি এটার অ্যান্সার কি আছে। মিহরাব ইজ দ্য কর্নার অফ দ্য মস্ক, হ্যাঁ, এটি হচ্ছে মসজিদের একটি কর্নার, মসজিদের একটি কর্নার, মসজিদের একটি দিক বুঝাচ্ছে, কিনারার দিক, কোন দিক, এটি মসজিদের একটি দিককে বোঝাচ্ছে। ওকে, মসজিদের যেহেতু একটা দিককে বোঝায়, ওকে, যেহেতু মসজিদের একটি দিককে বোঝাচ্ছে, হুইচ পয়েন্টস, যেটি মূলত নির্দেশ করে, পয়েন্ট করে, যেটি মূলত নির্দেশ করে, টুয়ার্ডস মক্কা, মক্কার দিককে নির্দেশ করছে, যেটি মূলত মক্কার দিককে নির্দেশ করছে। দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইনসাইড অফ মস্ক, মসজিদের ভেতরের দিকের যে দেয়ালটা, মসজিদের ভেতরের দিকের দেয়ালে হ্যাজ 11 মিহরাবস, ভেতরের দিকে দেয়ালে, মসজিদের ভেতরের দিকের দেয়ালে 11টি মিহরাব রয়েছে। দিস ক্যাচ আওয়ার আইস, এটি কি, এটি আমাদের চোখকে কি করে, মানে আকর্ষণ করে। দিস ক্যাচ আওয়ার আইস, দিস ক্যাচ আওয়ার আইস, এই যে 11টি মিহরাব রয়েছে এগুলো আমাদেরকে চোখকে আকর্ষণ করে, হ্যাঁ, চোখকে আকর্ষণ করে, বিকজ দে আর ডেকোরেটেড উইথ, এগুলো সাজানো, এগুলো সাজানো, সেজন্য আমাদের চোখকে আকর্ষণ করে। কিভাবে সাজানো, এই সাজানোর জায়গা হচ্ছে উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা, এটি মূলত টেরাকোটার কথা বলা হয়েছে এখানে। তাহলে বিকজ দে আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক, পাথরের কাজ দেওয়া আছে এবং টেরাকোটার কাজ আছে। পাথরের কাজ তো বুঝলাম, টেরাকোটা কোনটা, এটা হচ্ছে পত্র, ফুল, এগুলোর চিত্র আঁকা, এটাকে বলা হয় হচ্ছে টেরাকোটা। যাই হোক, এই অংশটুকু আমাদের শেষ হয়েছে। মিহরাব কি আমরা বুঝে গেছি, যেটি পশ্চিম দিক নির্দেশ করে, যেটা মসজিদের পশ্চিম দিকের দেয়ালে থাকে, এবং এটি ওই মসজিদে 11টি মিহরাব রয়েছে, যেগুলো আমাদের চোখকে আকর্ষণ করে, ভীষণ চোখকে টানে। কেন টানে, কারণ এটি খুব সুন্দরভাবে সাজানো, কিসের মাধ্যমে, পাথরের কাজ রয়েছে এবং টেরাকোটা রয়েছে। টেরাকোটা বলতে হচ্ছে পাতার কাজ বুঝায়। আচ্ছা, এরপরের বিষয়টি ছিল হচ্ছে মসজিদটি কিভাবে ব্যবহার করা হতো, পাস্ট টেন্সে প্রশ্নটা ছিল। দ্য মস্ক ওয়াজ ইউজড, মসজিদটি ব্যবহৃত হতো মেইনলি, প্রধানত, অ্যাজ আ প্রেয়ার হল, কি হিসেবে, এখানে অ্যাজ মানে কিন্তু কারণ না, অ্যাজ মানে কেননা নয়, অ্যাজ মানে হচ্ছে হিসেবে, প্রেয়ার হল হিসেবে বা হচ্ছে নামাজের হল হিসেবে ব্যবহৃত হতো। বিসাইডস, এছাড়া খান জাহান আলী ইউজড দ্য মস্ক, খান জাহান আলী ইউজড দ্য মস্ক, খান জাহান আলী ব্যবহার করতেন এই মসজিদকে অ্যাজ হিজ কোর্ট অ্যাজ ওয়েল, তার কোর্ট হিসেবে, তার বিচারালয় হিসেবেও তিনি এটিকে ব্যবহার করতেন। প্রধানত ব্যবহৃত হতো কী হিসেবে, প্রেয়ার হল হিসেবে, এই জন্য এখানে প্যাসিভ ভয়েসে আসছে যে মসজিদটাকে সামনে আনা হয়েছে। আর যেহেতু যারা তিনি ব্যবহার করতেন, যে ব্যবহার করতেন তিনি সাবজেক্টে আছেন, এই জন্য এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। খান জাহান আলী ইউজড দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট অ্যাজ ওয়েল, ঠিক আছে। ওকে, চলো আমরা এরপরের অংশে দেখে আসি। আর আরও প্রশ্ন আছে। সি নম্বর প্রশ্ন কী দেওয়া আছে, প্রশ্নটা, হোয়াট ইজ মস্ক সিটি, হোয়াট ইজ মস্ক সিটি, মসজিদের শহর কোনটি, বা মসজিদের শহর কি, মসজিদের শহর কি, হোয়াই ইজ ইট কল্ড, মানে মসজিদের শহর বলা হয় কাকে, বাগেরহাটকে বলা হচ্ছে, বা বাগেরহাটকে বলা হয়।
এখানে 360টি মসজিদ রয়েছে, হ্যাঁ 360টি মসজিদ আছে এখানে। আর হোয়াই ইজ ইট কল্ড, এটাকে কেন এটা বলে ডাকা হয়, তাহলে এখানে কি হবে, এই যে দেখো খলিফাতাবাদ বা ওই সময় যেহেতু আগে ডাকা হতো, তাহলে এখন এখানে কি হবে, অ্যান্সারটা কিভাবে আসবে চলো দেখি। খলিফাতাবাদ ইজ নোন অ্যাজ এ মস্ক সিটি, এটি পরিচিত কি হিসেবে, এটি ছিল হচ্ছে বর্তমান বাগেরহাট বলা যাবে না, মানে বর্তমান যে বাগেরহাট, বর্তমানে কিন্তু বাগেরহাট মসজিদের শহর না, মসজিদের শহর বলা হয় ঢাকাকে, কিন্তু যখনই খলিফাতাবাদ নামকরণ করব তখন পূর্বের ঘটনাকে মেনশন করা হয়, ঠিক আছে, এজন্য খলিফাতাবাদ ইজ নোন, এটি পরিচিত অ্যাজ এ মস্ক সিটি, মসজিদের শহর হিসেবে। ইট ইজ কল্ড সো, এভাবে এটাকে কেন এটা ডাকা হয়, বিকজ দেয়ার আর অ্যাবাউট 360 মস্ক, কারণ এখানে 360টি মসজিদ আছে, এখনও আছে ইন দ্য সিটি, এই শহরে 360টি মসজিদ রয়েছে। দ্য ষাট গম্বুজ মস্ক, এই মসজিদটি বিশেষত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই মসজিদটি হচ্ছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা দর্শন কেন্দ্র। ইজ অলসো সিচুয়েটেড ইন দিস সিটি, ষাট গম্বুজ মসজিদটিও এই শহরেই অবস্থিত। এই যে খলিফাতাবাদের বিশেষত্ব বোঝানো হয়েছে এখানে। চলো পরের প্রশ্নে চলে যাই। প্রশ্ন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, এই জন্য উত্তরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসছে, তাই কই যাস। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন, আমাদের জীবনের উৎস এবং ইন্সপিরেশনের মানে উৎসাহ উদ্দীপনার উৎস, ইজ আওয়ার কালচারাল ন্যাচারাল অ্যান্ড হেরিটেজ, আমাদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলো হচ্ছে আমাদের জীবনের, এবং এখানে কি বলছে, এখানে জীবন বলতে জীবনী শক্তি বুঝাবে, জীবনী শক্তি এবং পাশাপাশি উৎসাহ উদ্দীপনার উৎস, একমাত্র উৎস বা একক উৎস, মানে এরকম করে আর কেউ উৎসাহ দেয় না। এই কথাটির দ্বারা, এই কথাটি কেন মূলত লেখক বলতে চেয়েছেন বা বলেছেন, এটা ব্যাখ্যা করো। প্যাসেজে এই কথাটি আছে, আমরা হয়তো সম্পূর্ণ অংশ পাই নাই। দ্য অথর অফ দিস প্যাসেজ, এই প্যাসেজের যে অথর লেখক আছেন শেষ, তিনি বলেছেন দিস, এই কথাটি কেন বলেছেন, বিকজ দ্য থিংস দ্যাট, যে বিষয়গুলো দ্যাট উই ইনহেরিট, আমরা পূর্ব প্রজন্ম থেকে পাই, কালচারালি অ্যান্ড ন্যাচারালি, প্রাকৃতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে, হ্যাঁ যে জিনিসগুলো সাংস্কৃতিকভাবে আসে বা প্রাকৃতিকভাবে আমাদের কাছে আসে, এক্সার্ট গ্রেট ইনফ্লুয়েন্স, এটি মূলত প্রভাব রাখে অন আওয়ার লাইফ, আমাদের জীবনের উপরে প্রভাব বিস্তার করে বা প্রভাব ফেলে, জীবনের ওপরে, ওপরে বুঝাতে অন বসে, অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার ড্রিমস অ্যান্ড থটস, আমাদের স্বপ্নের উপরে, আমাদের থট চিন্তাভাবনার উপরে, আমাদের মতামতের উপরে, চিন্তাভাবনার উপরে, স্বপ্নের উপরে, মূলত এটা একটা প্রভাব ফেলে, এটা প্রভাব ফেলে। তারপরে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আওয়ার ন্যাচারাল হেরিটেজেস, আমাদের ঐতিহ্যবাহী যে স্থানগুলো রয়েছে, প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলো, মেক আস, যেহেতু প্লুরাল এজন্য মেকের সাথে রেস হয় নাই, মেক আস আমাদেরকে করে, লিভ মেক আস লাইভ প্রাণবন্ত করে, মেক আস লাইভ আমাদেরকে প্রাণবন্ত করে, অ্যান্ড আওয়ার কালচারাল হেরিটেজ কন্ট্রোল অ্যান্ড ডেভেলপ আওয়ার কালচার, কালচারাল হেরিটেজ যেগুলো আছে, এই প্রাকৃতিক ঐতিহ্যবাহী যে স্থানগুলো, এগুলো মূলত কন্ট্রোল করে, আমাদের কালচারকে কন্ট্রোল করে বা কালচারকে ধারণ করে, এখানে কন্ট্রোল শব্দের অর্থ হচ্ছে ধারণ করা, এটি আমাদের কালচার বা সংস্কৃতিকে ধারণ করে এবং সংস্কৃতির উন্নয়ন ঘটায়। এই প্রশ্নটা তোমরা মুখস্থ করে ফেলবা, এই প্রশ্নটা তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, এটা কিন্তু বইয়ে এভাবে দেয়া নাই, মুখস্থ করে ফেলবা, কিন্তু আসলে পারে যাতে এই অংশটুকু লিখে দিয়ে আসতে পারো। আই থিঙ্ক প্রশ্ন আসলে এইভাবে তোমরা লিখে দিয়ে আসতে পারবে। এরপরে দেখো দুইটা প্রশ্ন আছে। ডু ইউ সাপোর্ট দ্য ভিউ দ্যাট খান জাহান আলী ওয়াজ আ গ্রেট হার্টেড ম্যান, তোমার কাছে কি মনে হয় যে খান জাহান আলী একজন মহান হৃদয়ের মানুষ ছিলেন? হোয়াই, যদি হয় হ্যাঁ তাহলে কেন, আবার যদি মনে হয় না, মনে হয় যে না তিনি মহান হৃদয়ের মানুষ ছিলেন না, তাহলে সেটাও কেন, সেটাও ব্যাখ্যা করতে বলা হয়েছে, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অ্যাডিশনাল প্রশ্ন, হোয়াই ইজ মস্ক কল্ড ষাট গম্বুজ, কেন এটাকে ষাট গম্বুজ মসজিদ বলা হয়, এটা একদম 5 স্টার দিয়ে রাখবে, এটাকে কেন ষাট গম্বুজ বলা হয়, কেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে প্রথম প্রশ্ন হচ্ছে তুমি কেন তাকে গ্রেট হার্টেড বলো, আদৌ বলো কি না, হ্যাঁ আমি তাকে গ্রেট হার্টেড পারসন মনে করি। কিভাবে গ্রেট হার্টেড, আই স্ট্রংলি সাপোর্ট, আমি অবশ্যই সমর্থন দিই, দ্য ভিউ এই মতামতটিকে, দ্যাট যে খান জাহান আলী ওয়াজ আ গ্রেট হার্টেড ম্যান, তিনি ছিলেন একজন মহান হৃদয়ের মানুষ, বিইং সো এরকম হওয়ার কারণেই বা এরকম হয়েই, মহান হৃদয়ের মানুষ হয়েই তিনি, হি ফাউন্ডেড এ মুসলিম কলোনি, তিনি একটি মুসলিম অধ্যুষিত এলাকা, যেখানে মুসলমানরা বসবাস করে, মুসলমানরাই ওই এলাকা শাসন করে, অ্যাট দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন, যেটি মূলত বাগেরহাট শহরের এক কিনারায় অবস্থিত, নট ভেরি ফার ফ্রম ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট, যেটি এই যে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ম্যানগ্রোভ বন থেকে খুব বেশি দূরে অবস্থিত ছিল না। ইন অর্ডার টু মেক দ্য সিটি হ্যাবিটেবল, তিনি এই শহরটিকে বসবাসযোগ্য করে তোলার জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এই যে বিল্ট টি দিয়ে শেষ হয়, এটা পাস্ট হয়, হ্যাঁ
বিল্ড, বিল্ড, সেন্ট, এগুলোর ক্ষেত্রে যখন ডি পাবা, বিল্ড, সেন্ড, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস, এগুলো হচ্ছে বেস ফর্ম। এগুলো যখন ডি এর জায়গায় টি বসে যাবে তখন পাস্ট হয়ে যাবে, ঠিক আছে। আর নেটওয়ার্ক অফ রোডস, তিনি একটি সংযোগ ঘটান রাস্তার, ব্রিজের, পাবলিক বিল্ডিং অ্যান্ড রিজার্ভয়ার্স। তাহলে এখানে হচ্ছে রাস্তাঘাট, তারপর হচ্ছে সেতু, তারপরে পাবলিক বিল্ডিং বলতে শহর কি বোঝায়, পাবলিক বিল্ডিং বলতে এখানে সরকারি ভবনগুলো এবং হচ্ছে জলাধারগুলোর একটা সমন্বয় ঘটান। উইথ এ ভিউ অফ প্রিচিং অ্যান্ড স্প্রেডিং ইসলাম, হ্যাঁ, তার উদ্দেশ্য কি ছিল, ওই যে এখানে উইথ এ ভিউ মানে হচ্ছে উদ্দেশ্যে, ইসলাম প্রচার এবং ইসলাম ছড়িয়ে দেওয়ার, ইসলাম প্রচার করা এবং ইসলাম ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে হি বিল্ড 360 মস্কিউ বা মস্ক ইন দিস সিটি, 360টি মসজিদ তিনি নিজে নির্মাণ করেন, তিনি নিজে 360টি মসজিদ নির্মাণ করেছিলেন। তাহলে অবশ্যই তিনি ইসলাম প্রচারের জন্য কাজ করেছেন। আর একে তো এই যে একটা মুসলিম অধ্যুষিত এলাকা তৈরি, একটা দেশে এসে হুট করে একটা জায়গায় মুসলিম অধ্যুষিত এলাকা বানানো খুবই কঠিন, সেটা তিনি করেছিলেন। তিনি যোদ্ধা ছিলেন, তারপরে তিনি মানুষ যাতে কষ্ট না হয় সেজন্য তিনি একটা নেটওয়ার্ক বিল্ড আপ করেন, সেটাও তিনি করেছেন। আবার ইসলাম যাতে ছড়িয়ে পড়ে এই জন্য তিনি 360টি মসজিদ বানিয়েছেন। তাহলে এখানে অবশ্যই তিনি কি কাইন্ড হার্টেড পারসন হবে, গ্রেট হার্টেড পারসন, এখানে কাইন্ড হার্টেড পারসন বললেও কোনো সমস্যা নেই। আর তারপরে হচ্ছে বলা হয়েছে এই মসজিদটিকে কেন 60 গম্বুজ মস্ক বলা হয়। দ্য মাল্টি ডোমড মস্ক ইজ নোন অ্যাজ 60 গম্বুজ মস্ক, 60 গম্বুজ মসজিদ হিসেবে এই বহু গম্বুজ বিশিষ্ট মসজিদটি পরিচিত। বিকজ ইট হ্যাজ 60 পিলার্স দ্যাট সাপোর্ট দ্য রুফ উইথ 77 লো হাইট ডোমস। মানে এক কথা এই 60 দ্বারা দুইটা জিনিস বোঝায়, 60টি পিলার আছে, এই 60টি পিলারের উপর যে ছাদ আছে সেই ছাদের উপরে 77টি গম্বুজ আছে। কয়টি গম্বুজ? 77টি। এবং এই যে পুরো একটা ছাদ, ধরো এটা একটা ছাদ, এই ছাদের 4 কোণায় 4টা আলাদা আলাদা গম্বুজ রয়েছে লো হাইটেড। তাহলে এখানকার 77 আর এখানে হচ্ছে 8, 81টি। এখন তোমাকে যদি বলে মোট কতটি গম্বুজ রয়েছে তাহলে তুমি বলবা 81, ঠিক আছে। কিন্তু তুমি নিজে যখন লিখবা যে এখানে এতগুলো গম্বুজ আছে তখন তুমি উল্লেখ করবা যে 77টি গম্বুজেই 60টি পিলারের উপরে রয়েছে আর ছাদের 4 কোণায় টোটাল 4টি লো হাইটেড ডোমস আছে। আর তুমি এককভাবে নিজে 81টি লিখো না, তুমি 77টি লিখবা। আর তারপরে যদি 4 কোণার 4টি বলতে চাও তাহলে বলবা যে ছোট টাওয়ার, চারপাশে 4টি টাওয়ারের উপরে আর 4টি রয়েছে। তুমি আলাদা করে তুমি নিজে 81 লেখার দরকার নেই। কিন্তু যদি এমসিকিউ এ আসে যে কয়টি আছে, সেখানে যদি বলে যে তোমার 60 পিলার, এই 60 পিলার কয়টি গম্বুজকে ধরে রেখেছে, তাহলে 77টি। আর চারপাশে 4টা যে তোমার মিনার রয়েছে বা চারপাশে 4টি ওইখানেও 4টা টাওয়ার রয়েছে, সেই টাওয়ারগুলো প্রত্যেকে আবার একটা করে ধরে আছে। তার মানে হচ্ছে এই 60টি পিলার ওই 4টি গম্বুজকে ধরে নাই। এই 60টি পিলার, এই 60টি পিলার 77টি গম্বুজকে ধরে রেখেছে। আর 4 কোণায় 4টি কি রয়েছে, এখানে 4 কোণায় 4টি আমরা পিলার দেখতে পেয়েছি বা মিনার দেখতে পেয়েছি, তাই না? এই 4টি মিনার 4টি আলাদা আলাদা গম্বুজকে ধরে রেখেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই 60 পিলারের জন্য এখানে 60 গম্বুজ মস্ক আসে, ঠিক আছে। এই যে লো হাইট ডোম 77টার কথা বলা হয়েছে, এই 77টা হচ্ছে এই 60টি পিলার ধরে রেখেছে, বাকি 4টার কথা এখানে বলা যাবে না। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি বুঝাতে পেরেছি। পরবর্তী কোনো একটি ক্লাসে আবার দেখা হয়ে যাবে। তোমরা যদি ক্লাসটি বুঝতে সমস্যা হয় তাহলে প্রথম থেকে আবার ডাবল স্পিড দিয়ে ক্লাসটি দেখবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। চিত্র আঁকিয়ে তারপরে সেই অংশটুকু বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে বা বুঝাতে বলেছি যে এটা তোমরা যখন পড়বা তখন চিত্র আঁকিয়ে পড়বা। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।